আচ্ছা, আপনারা যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন, আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং প্রপারলি দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স করবেন। ঠিক আছে, একটু দ্রুত করবেন, কারণ আমরা খুব দ্রুত লাইভ শেষ করে দিব। ঠিক আছে, খুব দ্রুত শেষ করে দিব। সো সবাই একটু রেসপন্স করবেন এবং আপনাদের সাথে যারা পরীক্ষার্থী তাদের সবাইকে একটু মেনশন করে দিবেন, একটু দ্রুত মেনশন করে দিবেন। আচ্ছা, সবার কি অবস্থা একটু বলেন। সবাই একটু আমরা সময় চেয়ে নিব যাতে সবাই আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যেতে পারে। সো আমরা একটু সময় চেয়ে নিব। আপনাদের সবার কি অবস্থা একটু বলেন, প্রিপারেশনের কি অবস্থা একটু বলেন। সবার কি অবস্থা একটু কাইন্ডলি বলবেন, ঠিক আছে, একটু কাইন্ডলি বলবেন। আচ্ছা, সো দেখতে পাচ্ছি খোলা লাগতো না। আচ্ছা, তো আমাদের সাথে দেখতে পাচ্ছি ইতোমধ্যে 75 স্টুডেন্ট যুক্ত হয়েছেন। আমরা আশা করি আরো 1-2 মিনিটের মধ্যে 100+ স্টুডেন্ট যুক্ত হয়ে যাবেন। আমরা আরো আরো 1-2 মিনিট অপেক্ষা করব, 1 মিনিট অপেক্ষা করব, তারপরে হচ্ছে আলোচনা শুরু করব। আচ্ছা, সবার প্রস্তুতি কেমন একটু বলেন। আপনারা যারা 4th ইয়ারের পরীক্ষার্থী, আপনাদের প্রস্তুতিটা কেমন একটু বলেন। আমি একটু কমেন্টসগুলো দেখি। সুমাইয়া খন্দকার, হ্যাঁ আমি ভালো আছি, আপনাদের কি অবস্থা বলেন। ভাই, কমপ্লেক্সের সলিউশন, কমপ্লেক্সের কোনো সলিউশন নাই। কমপ্লেক্স তো কমপ্লেক্সই, এটা তো যা হবার তো হয়েই গেছে, ওইটা নিয়ে আর কি বলবো। স্যারদের ইনকোর বিজনেসের কথা একটু বললেন, পোস্ট করে কাইন্ডলি। ইনকোর্সের বিষয়টা হচ্ছে স্যারদের, দেখেন একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে ইনকোর্সের মার্কসটা মেবি এই বছরই লাস্ট যে কলেজ কর্তৃপক্ষ মার্কসটা দিচ্ছে। আমরা আশাবাদী যে নেক্সট ইয়ার থেকে ইনকোর্সের মার্কসটা হচ্ছে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে মার্কসটাকে কাউন্ট করা হবে, আমরা আশাবাদী। ঠিক আছে, আচ্ছা একটা আগে দাও, পড়ছি আর বলছি ভালো না, টেনশনে আছে। আচ্ছা, আপনাদের আমি একটা পোস্ট করেছিলাম আজকের এই লাইভে আমরা বেশ কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সো সবাই অবশ্যই একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে। রুটিন খুব শীঘ্রই দিয়ে দিবে এবং ঈদের পরপরই হচ্ছে পরীক্ষা হবে। আচ্ছা, আমরা একটা প্রশ্ন করেছিলাম এখানে, আপনারা অনেক মানে বলেছিলাম যে আপনাদের কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা করার জন্য। সো আমরা একটু দেখে নিই যে আপনারা কি কি প্রশ্ন করেছিলেন, আর আপনারা এখন যে যা যা প্রশ্ন করতে চাচ্ছেন প্রশ্নগুলো করেন, আমি প্রশ্নগুলো একটু দেখব। আচ্ছা, আমরা সবগুলো প্রশ্ন একটু দেখার চেষ্টা করবো। আপনাদের যার যত প্রশ্ন আছে সব প্রশ্ন আগে করে ফেলেন। আপনাদের প্রশ্নগুলোর আগে আমি সমাধান দেব, আনসার দেব, তারপর হচ্ছে আমরা নেক্সট আমাদের করণীয় কি এবং আমি বা আপনাদের জন্য কি করতে পারি সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। কিভাবে পড়লে এক্সাম ভালো করতে পারবো, কোয়েশ্চেন প্যাটার্ন তো চেঞ্জ হয়েছে, একটু এই বিষয়ে কথা বলেন। ওকে, এই প্রশ্নটা আমি রেখে দিলাম, আমরা একটু পরে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। কোন কোন সাবজেক্ট হার্ড হয়? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন। 4th ইয়ারের 2টা সাবজেক্টে সাধারণত সব থেকে বেশি স্টুডেন্টদের রেজাল্ট খারাপ হয়। তার মধ্যে একটা হচ্ছে টেনসর অ্যানালাইসিস আর আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ। মানে 4th ইয়ারের খারাপ রেজাল্ট যে সাবজেক্টগুলো হয় তার মধ্যে এই 2টা সাবজেক্টই হচ্ছে সব থেকে জঘন্য, যে এই 2টা সাবজেক্টের মধ্যে রেজাল্ট খারাপটা বেশি হয়। সো এই 2টা সাবজেক্টে আপনাদের অবশ্যই ফোকাস দিতে হবে, এটা এখানে আসলে কোনো অল্টারনেটিভ নাই। টেনসর এবং অ্যাপ্লাইড, আই রিপিট, টেনসর এবং অ্যাপ্লাইড। প্রণয় রায়, হ্যাঁ প্রণয় রায় ভাই বলেছেন যে শর্ট সাজেশন থেকে কমন আসবে কিনা। দেখেন ভাই, কমন সব সাবজেক্টে আসবে, কিন্তু 1-2টা সাবজেক্ট ব্যতিক্রম হতে পারে। যেমন কমপ্লেক্স যেটা ব্যতিক্রম হলো সেটা সবারই জানা, যে কমপ্লেক্সে কি হয়েছে সেটা আপনারা সবাই কম বেশি জানেন, যে কমপ্লেক্সে মানে কি পরিমাণে বাসটা দিয়েছে, এরকম যদি 4th ইয়ারে দেয় ভাই তাহলে তো বাকিটা ইতিহাস। ঠিক আছে। আচ্ছা, একজন ভাই প্রশ্ন করেছেন নকল না করে, পড়াশোনা না করে পাশ করার টিপস এন্ড ট্রিক্স শেয়ার করেন। ভাই, আপনার পড়াশোনা করার দরকার নাই, একমাত্র টিপস হচ্ছে আপনার পরীক্ষা দেওয়ার দরকার নাই। ঠিক আছে, কোনো দরকার নেই পরীক্ষা করার, কোনো নকল করার দরকার নেই, কোনো পড়াশোনা দরকার নেই, জাস্ট চিল, জাস্ট চিল।
সহজে। হ্যাঁ, আমরা আপনাদের প্রশ্নগুলো আমি একটু রেখে দিচ্ছি, আমি সবার প্রশ্নগুলো একটু দেখে নিচ্ছি, তারপর আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, কিভাবে পড়লে প্রশ্নের আনসার করতে পারবো? ওকে স্যার, কিভাবে পড়বো? কারণ কমপ্লেক্সে তো প্রশ্ন পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলে নিচ্ছি, তৃতীয় বর্ষের সবগুলা প্রশ্নের মধ্যে কিন্তু পরিবর্তনের একটা ছোঁয়া ছিল। যেমন প্রথম পরীক্ষা অ্যাবস্ট্রাক্টে কিন্তু 100% কমন এসেছিল, এরকম কিন্তু বলা যাবে না। তারপর মেবি রিয়েল অ্যানালাইসিস পরীক্ষা ছিল, সেইটার মধ্যে মোটামুটি কমন ছিল। নিউমেরিক্যালে মোটামুটি কমন ছিল, নিউমেরিক্যাল প্রশ্ন সহজ ছিল গত বছরের তুলনায় বলাই যায়। কিন্তু কমপ্লেক্সের কথা আর কি বলবো, কমপ্লেক্সের প্রশ্ন কিন্তু লাস্ট ইয়ারও একটু ব্যতিক্রম ছিল। তো আমরা যে 4টা পরীক্ষা হয়েছে, এই 4টা পরীক্ষা থেকে আসলে বলা যায় যে প্রশ্ন প্যাটার্ন কিছুটা পরিবর্তন তো এখানে অবশ্যই নিয়ে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সো যাই পরিবর্তন আনুক না কেন, আমাদের অবশ্যই ভালো কিছু করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। এর জন্য আমাদের করণীয় কি, আমরা একটু যাচ্ছি, আগে সবার প্রশ্নগুলো আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, টেনশনে বিগত ইয়ার থেকে কমন পড়বে। দেখেন, কমন, টেনসর এবং অ্যাপ্লাইড এই দুইটার মধ্যে খারাপ রেজাল্ট করার কারণ আছে, আমরা এই কারণগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অবশ্যই আলোচনা করব। আমরা একটু প্রশ্নগুলো আপনাদের আমি দেখে নিতে চাচ্ছি যে আপনাদের কার কি প্রশ্ন আছে। চতুর্থ বর্ষে আগের বার কোন বিষয়ের পরীক্ষায় প্রশ্ন কঠিন হয়েছে? এই যে টেনসর এবং অ্যাপ্লাইড। আচ্ছা, মডেলিং এর ম্যাথ গুলা বড় বড়। দেখেন আপু, মডেলিং এর ম্যাথ গুলা যদি বড় বড় হয়, বাট এখানে কিছু প্রশ্নই আছে যেগুলো বারবার পরীক্ষাতে আসে, কারণ মডেলিং এ আসলে আহামরি চেঞ্জ করার মতো কোনো প্রশ্ন বইয়ের মধ্যে নাই, যেগুলো আছে সেগুলোই পরীক্ষাতে আসে। সো এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। দেখেন, ব্যতিক্রম ধর্মী প্রশ্ন যদি আসে, সেক্ষেত্রে কি করণীয় সেটা নিয়ে আমরা একটু শেষের দিকে আলোচনা করব। আগে প্রশ্নগুলো আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এক্সামগুলোর মধ্যে গ্যাপ কেমন থাকবে? এক্সামগুলোর মধ্যে গ্যাপ হচ্ছে 2 দিনের বেশি সাধারণত থাকে না, 2 দিন 3 দিন এরকমই থাকবে। এই মুহূর্ত থেকে এক্সামের আগ পর্যন্ত প্রিপারেশনের একটা রোড ম্যাপ দেন। ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। টপোলজি আর উদ্গতিবিদ্যা এর প্রশ্নগুলো সাধারণ নিয়মের ব্যতিক্রম, এগুলো মনে রাখা যায় না। হ্যাঁ, এগুলো মনে রাখা সম্ভব না, এগুলা এমনই ভাই, কিছু করার নাই। অল্প পড়ে ভালো রেজাল্ট করা যায়? অবশ্যই যাবে, কেন যাবে না? আপনি লিখলেই ভালো রেজাল্ট করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন আসেন আমরা একটা একটা করে আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করি। আপনারা যে প্রশ্নগুলো করেছেন, আমি একটা একটা করে আপনাদের প্রশ্নগুলোর আগে আনসার দেব, তারপর আমাদের নেক্সটে করণীয় কি সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনামিকা বোন প্রশ্ন করেছেন মেকানিক্স কঠিন হবে। দেখেন, প্রশ্ন কোনটা কঠিন হবে কোনটা সহজ হবে সেটা আসলে আমি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা প্রশ্ন করে তারাই আসলে এটা বলতে পারবে আর কি। তবে কিছু কথা আমি একটু বলে নিচ্ছি। আমি প্রথম 2টা সাবজেক্টের কথা একটু বলবো। আমি একটু সাবজেক্ট ওয়াইজ কথা বলতে চাই। আপনার 4th ইয়ারের প্রথম পরীক্ষা হচ্ছে থিওরি অফ নাম্বার। কাইন্ডলি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। 4th ইয়ারের প্রথম পরীক্ষা হচ্ছে থিওরি অফ নাম্বার, তারপর হচ্ছে টপোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। এখন সব থেকে সেফ হচ্ছে টপোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। এই 2টা সাবজেক্টের ক্ষেত্রে প্রশ্ন পরিবর্তন হওয়ার সম্ভাবনা অলমোস্ট নেই বললেই চলে। আই রিপিট, টপোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই 2টা এই যে সাবজেক্টটা, একটাই সাবজেক্ট 2টা বই, এই 2টা সাবজেক্টে প্রশ্ন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এই 2টা সাবজেক্টে প্রশ্ন পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। সাজেশনে যেগুলো দেয়া হয়েছে বা আমাদের কোর্সে যেগুলো সলভ করানো হয়েছে, সেগুলো যদি আপনারা ঠিকঠাক ভাবে সমাধান করে ফেলতে পারেন, টপোলজিতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর টপোলজির সবগুলোই থিওরি ভাই। আর এখানে আমি আপনাদেরকে বলবো, যারা টপোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল যে কোনো একটা সাবজেক্ট পড়তে চাচ্ছেন, তারা অবশ্যই ফাংশনালে ফোকাস করবেন, কারণ ফাংশনাল কিন্তু টপোলজিক্যাল থেকে সহজ। ডেফিনেটলি ফাংশনাল টপোলজিক্যাল অ্যানালাইসিস থেকে সহজ। সেক্ষেত্রে যদি আপনি ফাংশনালে একটু বেশি ফোকাস দেন, তাহলে ইজিলি কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। আচ্ছা, এখন আসেন থিওরি অফ নাম্বারে। আমরা একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। থিওরি অফ নাম্বার। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি। আমি একটু প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা সবাই আমার প্রশ্নের আনসারটা দিবেন, ঠিক আছে? যে সাবজেক্টে প্রশ্ন পরিবর্তন হয় বা প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে বা চেঞ্জ হয়ে আসার মতো বিষয় আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে
অ্যাপ্লাইড ম্যাথ আছে, টেনসর অ্যানালাইসিস আছে, তারপর হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। এই তিনটা সাবজেক্ট নিয়ে আসলে সব থেকে বেশি সমস্যা। এখন আপনারা আমাদের সাথে এই মুহূর্তে 160 জন স্টুডেন্ট আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। এখন আপনারা বলেন, আমি যদি আগামী 3 দিন এই তিনটা সাবজেক্টের উপর একটা করে লাইভ ক্লাস নেই, লাইভ ক্লাস মানে আমি কোনো গাণিতিক সমস্যা বা এইরকম প্রবলেম সলভ করাবো না, বাট প্রশ্নগুলো কিভাবে চেঞ্জ হতে পারে বা চেঞ্জ হলেও আপনারা কিভাবে এটাকে আনসার করতে পারেন, এরকম যদি আমি তিনটা সাবজেক্টের জন্য তিনটা লাইভ ক্লাস নেই, সেক্ষেত্রে কেমন হয়? একটু রেসপন্স করেন সবাই, কাইন্ডলি একটু রেসপন্স করবেন সবাই। হ্যালো, লাইভও আছে, আমি লাইভ শেষ করে কল দিলাম। সবাই একটু কাইন্ডলি রেসপন্স করবেন। তিনটা সাবজেক্ট, অ্যাপ্লাইড ম্যাথ, টেনসর অ্যানালাইসিস এবং হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই তিনটে সাবজেক্টের যদি আমি আলাদা করে তিনটা লাইভ ক্লাস নেই, সেক্ষেত্রে আপনাদের জন্য কি কোনো বেনিফিট হবে বলে মনে হয়? অ্যাস্ট্রোনমি এর কোনো কোর্স নাই, ঠিক আছে? থাকলে অবশ্যই আমাদের কাছে করতে পারতেন। আমরা অ্যাস্ট্রোনমি কোর্স আনার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। আচ্ছা, একটু আপনারা আনসার দেন, আমি একটু এগুলো একটু দেখে নিচ্ছি। কাইন্ডলি সবাই একটু রেসপন্স করবেন। আপনাদের সবার রেসপন্সের উপর ডিপেন্ড করে যে পরবর্তীতে কি করা যায়। আচ্ছা, অ্যাস্ট্রোনমি সাবজেক্ট আসলে আপু আমাদের কলেজে অ্যাস্ট্রোনমি ছিল না, এবং অ্যাস্ট্রোনমি সাবজেক্ট আমি নিজেও পড়িনি। সো অ্যাস্ট্রোনমি সম্পর্কে আমার ধারণা অলমোস্ট জিরো না, আমার ধারণা টোটালি জিরো। সো অ্যাস্ট্রোনমি নিয়ে কোনো কিছু বলবো বা অ্যাস্ট্রোনমি নিয়ে কিছু বলাটাকে আমি সঠিক বলে মনে করি না, কারণ আমি যে সাবজেক্ট নিয়ে জানি না সেই বিষয় নিয়ে কথা না বলাটাই মেবি ভালো। সবাই একটু রেসপন্স করেন। 173 জন আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, ভাই সবাই একটু রেসপন্স করেন। তিনটা সাবজেক্টের তিনটা ক্লাস, সবগুলো সাবজেক্টের ক্লাস মেবি আমি নিতে পারবো না, কারণ এই সময়টা হয়তো আমি পাবো না। বাট এই তিনটা সাবজেক্টের ক্লাস যদি আমি নেই, তাহলে একটু সময় হয়তো আমাদের ক্লাসে যাবে। বাট এই ক্লাসগুলো থেকে আমরা প্রশ্ন যদি চেঞ্জ হয়েও আসে বা কেমন চেঞ্জ হতে পারে বা নতুন প্রশ্ন আসলে আমরা কিভাবে আনসার করব, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা ধারণা দিতে পারি, তাহলে মেবি ভালো কিছু সম্ভব। কি বলেন আপনারা? তো কমেন্টসগুলো দেখি আপনাদের, সবাই রেসপন্স করেন। ফোর্থ ইয়ারের এক্সাম নেবেন ভাই, থার্ড ইয়ারের মতো পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিয়ে তো আপনারা পরীক্ষা দেন না। পরীক্ষা না দিয়ে ভাই কষ্ট করে প্রশ্ন বানাতে হয়, পরে পরীক্ষা দেন না, জিনিসটা আসলে খুব বাজে দেখায়। এটা একটা সমস্যা। বোর্ড প্রশ্ন রিপিট কম হলে কিভাবে প্রিপারেশন নিব, এই জিনিসের জন্য আমি বলেছিলাম যে এই তিনটা সাবজেক্টের উপর যদি আমরা তিনটা লাইভ ক্লাস নেই, সেক্ষেত্রে বিষয়টা কেমন হয়, এই জিনিসটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। অ্যাস্ট্রোনমি এর সাজেশন দেওয়া মেবি পসিবল না, কারণ অ্যাস্ট্রোনমি সাবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা অলমোস্ট জিরো, ঠিক আছে? সো বুঝতে পারতেছেন এখানে কি বলবো আপনাদের। আচ্ছা, সবগুলা সাবজেক্ট আছে, অ্যাস্ট্রোনমি ছাড়া সব সাবজেক্টের সাজেশন আছে, আপনারা ভর্তি হতে পারবেন। সাজেশন যা দিলেন লাস্ট দিন, সাকিব মাহমুদ ভাই, আপনার কথার উত্তর আমি বুঝি নাই ভাই। ফরহাদ হোসেন, বৌদি কল দিছে আগে, সেই দেখে ছাড়েন ভাই রে ভাই, পিওর সিঙ্গেল মানুষ, ঠিক আছে? এখনো বিয়ে করে নেই, বউ নেই, গার্লফ্রেন্ড নেই, কিছুই নেই, সিঙ্গেল লাইফ। এই জন্য তো রাত্রে 11:30টার সময় আপনাদের সাথে কথা বলতেছি, না হলে কি আমি এখন কথা বলতাম? বুঝে নিতে হবে, বুঝতে পারছেন? টপোলজি ফাংশনালের আরো কিছু ক্লাস দিলে ভালো হতো। ওকে, ঠিক আছে, চলুন এখন আমরা একটু আলোচনাতে আসি। দেখেন, আপনাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে, যারা ফোর্থ ইয়ারের পরীক্ষার্থী, আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের আমাদের যে সাজেশনটা আমরা দিয়েছি, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই ভাই, এইটাই বিষয়টি সারাংশ সম্পর্কে ধারণা দিব, এইটাই রাইট। আচ্ছা, আমি যে বিষয়টা আপনাদেরকে এখন বলবো, মানে এই মুহূর্তে আপনাদের করণীয়টা কি? এই মুহূর্তে আপনাদের করণীয়টা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে সাজেশনটা ডাউনলোড করে নেবেন, ডেফিনেটলি ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করে আপনারা চেষ্টা করবেন পিডিএফটাকে প্রিন্ট করে নেওয়ার জন্য, কারণ বারবার মোবাইল দেখলে আপনাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। আপনি ঢুকবেন একটা কাজে, ওই যে ঠাস করে রিলের মধ্যে ঢুকে যাবেন, আর বাকি 1 ঘন্টা কোন দিকে যাবে আপনার খুঁজে পাবেন না। সো আমি বলবো সবগুলা সাবজেক্টের পিডিএফ আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, সেখান থেকে সাকিব মাহমুদ লাস্ট দিনের সাজেশনে পড়ে শূন্য পাইছে না, কিছু করার নাই ভাই, মানে এখানে টোটালি কিছু করার নাই। ঠিক আছে, এখন যদি আপনি এটা চিন্তা করেন ভাই যে একটা সাবজেক্ট এরকম হয়েছে বলে সবগুলোই এরকম হবে, তাহলে তো ভাই কিছু করার নাই। আর সাজেশন জাস্ট সাপোর্টের জন্য ভাই, সাজেশন দিলেই যে এখান থেকে আপনি সবকিছু পেয়ে যাবেন, সবকিছু পারবেন, এরকম আসলে চিন্তা ভাবনাটা আমাদের না করাটাই ভালো, তাই না? আচ্ছা, সবাই প্রথমত সাজেশনটা প্রিন্ট করে নেবেন এবং সাজেশনটাকে সবার আগে ফলো করবেন। দেখেন, প্রশ্ন যতই পরিবর্তন হোক, যতই চেঞ্জ করে আসুক, কিছু প্রশ্ন তো আপনার নিয়ম থেকে আসবেই, তাই না? বা বিগত সাল থেকে আসবেই। এখন আপনারা যদি এখানে কমপ্লেক্সকে নিয়ে আসেন তাহলে হবে না, কারণ ব্যতিক্রম কোনো রুলসের মধ্যে পড়ে না। এবং যারা 4th ইয়ারে পড়ছেন আপনাদের কিন্তু 1-2টা সাবজেক্ট ব্যতিক্রম হতে পারে বা হবে হয়তো বা, তো সেই দিকেও আপনাকে ওই রকম প্রিপেয়ার থাকতে হবে, যাতে যদি এরকম হয়ে যায় যাতে আপনি এটাকে রিকভার করতে পারেন বা মোটামুটি একটা গ্রেড নিয়ে আসে, যাতে পাস করতে পারেন, অ্যাটলিস্ট ফেল যাতে না আসে, এই দিকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। পার্সিয়ালের সাজেশন ওয়েবসাইটে দেয়া আছে, সব সাবজেক্টের সাজেশন ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এখন দেখেন যে সাবজেক্টগুলোতে আপনাদের কোনো সমস্যা হবে না বা যে সাবজেক্টগুলো আপনাদের একেবারে 100% সেফ বলা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে টপোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। সাজেশনে যা দিয়েছে ওইগুলোই পড়বেন, এগুলো প্রশ্ন চেঞ্জ হয়ে খুব একটা আসে না, সাধারণত পরীক্ষাতে যেভাবে আসে, সচরাচর আসে, সেভাবেই আপনাদেরও আসবে। সো টপোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল 100% সেফ সাবজেক্ট, এইটার মধ্যে দুর্ঘটনা ঘটার মতো সম্ভাবনা খুবই কম। দ্বিতীয়ত হচ্ছে মডেলিং বায়োলজি। মডেলিং বায়োলজিতে হাতে গোনা কয়েকটা প্রশ্ন আসেই মাত্র, সো এখানে আসলে যে চেঞ্জ হবে বা নতুন প্রশ্ন দিবে এরকম সুযোগ খুবই 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 কম। দুর্ঘটনা ঘটলে সেটা আলাদা বিষয়, বাট পসিবিলিটি খুবই কম। ইতিহাসে কখনো এরকম হয় নাই, বাট কমপ্লেক্স কিন্তু লাস্ট ইয়ারও একটু ব্যতিক্রম ছিল। সো বুঝতেই পারতেছেন, এখানে আপনাকে অবশ্যই একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন সমাধান করতে হবে। আচ্ছা, তার মানে 2টা সাবজেক্টের কথা বললাম, টপোলজিক্যাল ফাংশনাল অ্যানালাইসিস এবং হচ্ছে মডেলিং বায়োলজি। তারপর আসেন থিওরি অফ নাম্বার। থিওরি অফ নাম্বারে ম্যাক্সিমাম স্টুডেন্টের অ্যাপ্লাস আসবে। আপনাদের রেজাল্টের পরে দেখবেন যে টপোলজি, থিওরি অফ নাম্বার, তারপর হচ্ছে মডেলিং বায়োলজি। মডেলিং বায়োলজিতে অনেকের অ্যাপ্লাস আসে না, কারণ হচ্ছে প্রশ্নগুলো বড় থাকার কারণে অনেকে আনসার করতে পারে না, কমন পড়ে বাট আনসার করতে পারে না। কিন্তু টপোলজিতে ম্যাক্সিমাম কিন্তু আনসার করতে পারবেন আপনি, আশাবাদী। তারপর হচ্ছে থিওরি অফ নাম্বার। এখন থিওরি অফ নাম্বার নিয়ে সমস্যা আছে। কি সমস্যা? থিওরি অফ নাম্বারে অনেক প্রশ্ন আছে যেগুলো পরিবর্তন হয়ে আসতে পারে, তো বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে। আবার কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষাতে আসেনি বাট আপনাদের আসতে পারে। এখন আমি যদি ওই সবগুলো আপনাদের সাজেশনে দিয়ে দিই তাহলে আপনারা এগুলো পড়বেন না। এর জন্য থিওরি অফ নাম্বারের একটা লাইভ ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব, ওই 3টা সাবজেক্টের ক্লাস নেওয়ার পরে যদি সময় থাকে তাহলে। ঠিক আছে, থিওরি অফ নাম্বারের ক্ষেত্রে আপনার যে টপিকসগুলো আছে, যেমন এখানে অনুসমতার কিছু অঙ্ক আছে, যে কোনো প্রশ্ন আসতে পারে, যে কোনো প্রশ্ন আসতে পারে। এখানে আপনি যদি চিন্তা করেন যে আপনি 2টা সাজেশনের 2টা অনুসমতার অঙ্কগুলো করে যাবেন আর 2টা অনুসমতার অঙ্ক পেয়ে যাবেন, নট পসিবল, এটা সম্ভব না। তারপর আছে আপনার মনে করেন চাইনিজ বাক্সেস থিওরামের একটা চ্যাপ্টার আছে, ওইখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, যে কোনো প্রশ্ন আসতে পারে, আপনি আনসার করতে হবে। তারপর হচ্ছে আপনার কি জানি বলে এটাকে, অবিরত ভগ্নাংশ। তো অবিরত ভগ্নাংশ থেকে সাধারণত প্রশ্ন খুব একটা আসে না, বাট শেষের দিকে যে চ্যাপ্টারগুলো আছে, যেখানে আপনার ওই যে দ্বিঘাত পূর্ণসংখ্যা রিলেটেড যে চ্যাপ্টার আছে, ওইখান থেকে প্রশ্ন চেঞ্জ হওয়ার পসিবিলিটি অলমোস্ট নেই বললেই চলে। চেঞ্জ হবে প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো আছে, যেমন চ্যাপ্টার 1, 2, 3। যদি আপনারা সায়েন্স গ্রুপ পাবলিকেশন ফলো করেন তাহলে চ্যাপ্টার 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার থেকে হিউজ পরিমাণে প্রশ্ন আছে যেগুলো পরিবর্তন হয়ে আসতে পারে। সো পরিবর্তন হয়ে আসলে বা নতুন প্রশ্ন আসলে যাতে আপনারা আনসার করতে পারেন, ওই রকম আপনাকে কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আরো ছোট ছোট পরিবর্তন এরকম হয়, ইউনিয়ন ইন্টারসেকশনের একটা ব্যাপার স্যাপার আছে, যে অনেক সময় ইউনিয়ন দিয়ে আপনি পড়েছেন, পরীক্ষার সময় সেটা ইন্টারসেকশন দিয়ে চলে আসলো, সো ওইগুলো কিন্তু আপনাকে আনসার করতে হবে, ওইগুলোতে আপনি নার্ভাস হলে চলবে না। তারপরে হচ্ছে
তারপর হচ্ছে হাইড্রোডাইনামিক্স। দেখেন হাইড্রোডাইনামিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের প্রথম চ্যাপ্টার ব্যতীত বাকি চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন পরিবর্তন হওয়ার পসিবিলিটি খুবই কম, খুবই 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 কম। প্রথম চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে, যেমন এখানে যে এটা ঘূর্ণায়মান নাকি অঘূর্ণায়মান বা এই টাইপের যে প্রবলেমগুলো আছে, বা এটা গতির প্রকৃতি কেমন, তারপর হচ্ছে শ্রুতরেখা নির্ণয়, তারপর হচ্ছে পথরেখা নির্ণয়, বা এই টাইপের যে গাণিতিক সমস্যাগুলো আছে এইগুলো পরিবর্তন হতে পারে, কিন্তু থিওরিটিক্যাল যে বিষয়গুলো সেগুলো পরিবর্তন হওয়ার পসিবিলিটি খুবই 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 কম। তবে তবে হাইড্রোডাইনামিক্সে এরকম অনেক প্রশ্ন আছে যেগুলোর একাধিক কোয়েশ্চেন আছে। মনে করেন একটা প্রশ্ন আপনি সলভ করলেন, ফর এক্সাম্পল মনে করেন জটিল বিভব থেকে একটা প্রশ্ন আসলো যে দ্বৈতকের জন্য জটিল বিভবটি বর্ণনা করো, এটা আপনার পরীক্ষাতে আসলো। ওকে, তো আপনি এটা পারেন। এখন পরীক্ষাতে চলে আসলো কি যে z=z0 বিন্দুতে দ্বৈতকের জন্য জটিল বিভব নির্ণয় করে। এখন আপনি যদি চিন্তা করেন ভাই যে এইগুলা সেম বা এইগুলা ভিন্ন, তাহলে তো সমস্যা। এরকম অনেক প্রশ্ন আছে, যেমন মনে করেন অয়লারের গতির সমীকরণটি বর্ণনা এবং প্রমাণ করো, ও সান্দ্র প্রবাহের ক্ষেত্রে অয়লারের গতির সমীকরণ একই জিনিস, কিন্তু আপনি পরীক্ষার সময় এগুলা নিয়ে নার্ভাস হয়ে যান, আসলে বুঝতে পারবেন যে দুইটা একই জিনিস। এরকম আরো কিছু থিওরাম আছে যেগুলো পরিবর্তন হয়ে আসতে পারে। তো এগুলো পরিবর্তন হলে আপনারা বুঝবেন, কারণ এগুলো খুবই সিম্পল। সমস্যাটা হবে আপনার পার্শিয়াল তো ম্যাক্সিমাম প্রশ্ন নতুন আসতে পারে, এখানে আসলে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, সবগুলোই নতুন আসতে পারে, কিছু করার নাই ভাই। আপনি পার্শিয়ালের 2019 সালের প্রশ্ন দেখবেন, আমরা তখন পরীক্ষা দিয়েছিলাম 4th ইয়ারে 2019 সালে, আপনারা তো 23। তো আমাদের অলমোস্ট সব প্রশ্নই নতুন ছিল, তো আমরাও কিন্তু আনসার করেছি এবং ওই সাবজেক্টে A+ও কিন্তু পেয়েছি। এর মানে এই যে নিজেকে বড় করে বলতেছি না, মানে আপনাকে নিয়মটাকে ফোকাস দিতে হবে, তাহলে কিন্তু পার্শিয়ালে ভালো করা পসিবল। ঠিক আছে, রুটিন কবে নাগাদ প্রকাশ হতে পারে? রুটিন হচ্ছে আমরা আশাবাদী এই সপ্তাহে যদি না দেয় তাহলে আগামী সপ্তাহে দিয়ে দেওয়ার সম্ভাবনা পুরাটাই। আর ঈদের পরপরই পরীক্ষা হবে, ঈদের দেখবেন যে 5-7 দিনের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, এখন যারা পরীক্ষা দিবেন, প্রথম বিষয়টা হচ্ছে থার্ড ইয়ারের একটা সাবজেক্টের উপর চিন্তা করে বা একটা সাবজেক্টের কথা চিন্তা করে যদি আপনি এখন ডিপ্রেসড হয়ে যান, টেনশনে পড়ে যান, তাহলে ওইটার অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার রেজাল্টে পড়বে ভাই, এটা বুঝতে পারছেন? সো একটা পরীক্ষা খারাপ হয়েছে বলে যে বাকিগুলা খারাপ হবে এরকম চিন্তা ভাবনাও কিন্তু করা যাবে না। ঠিক আছে, এখন আপনাদের কার কি প্রশ্ন আছে একটু প্রশ্ন করতে পারেন, তারপর হচ্ছে আমরা আপনাদের প্রশ্নগুলোর আনসার দিব। একটু আপনারা প্রশ্ন করেন, আপনাদের কার কি প্রশ্ন আছে একটু প্রশ্ন করেন, সবগুলো বিষয়ের অধ্যায়গুলোর বেসিক ক্লাস দিবেন। ওকে, ঠিক আছে, আর কার কি প্রশ্ন আছে? ঈদের 1 থেকে 19 তারিখ সরকারি বন্ধ আছে, পরীক্ষা কি হবে বন্ধে? দেখেন, সরকারি বন্ধ যতদিন আছে ততদিন তো পরীক্ষা হবে না, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিয়ে কোনো ভরসা নাই, কিছু করার নাই। লাস্ট ইয়ারে 4th ইয়ারের কোনো সাবজেক্টই কঠিন ছিল না। লাস্ট ইয়ারে 4th ইয়ারে ফোর্থ ইয়ার সাধারণত কঠিন হয় না ভাই, মানে বাসটা সবসময় থার্ড ইয়ার কি দেয়। আপনি দেখবেন যে প্রতি বছর রেজাল্ট খারাপ শুধু থার্ড ইয়ারেই কিন্তু হয়। 4th ইয়ারের রেজাল্ট খারাপের সম্ভাবনা খুবই 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 কম, কিন্তু থার্ড ইয়ারে এটা খুবই নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে। থার্ড ইয়ারের রেজাল্ট সবসময় কিন্তু একটু তুলনামূলক কম থাকে, 4th ইয়ারে অলওয়েজ ভালো থাকে। মোস্ট ইম্পর্টেন্ট গুলো এক্সামের আগে। নাজমুল ক্লাসও আছে ভাই। আচ্ছা, তো হচ্ছে অ্যাপ্লাইড বিষয়টা কি করবো? অ্যাপ্লাইডের উপর আমি একটা ক্লাস নিব, ঠিক আছে? আগামী 3 দিনে 3টে ক্লাস নেওয়ার চেষ্টা করব আমি। শর্ট সাজেশন ফলো, দেখেন আপনারা সবাই ফুল সাজেশনটা ফলো করবেন, আর যারা একেবারেই পারেন না তারা তো এমনিতেই পারেন না, তারা শর্ট সাজেশনটা ফলো করবেন। ঠিক আছে, যারা A+ এর প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ফুল সাজেশন ফলো করবেন, আর যারা কিছুই পড়েন নাই, একেবারে জিরো, শেষ সময়ে এসে মোটামুটি টেনে টেনে পাস করতে চাচ্ছেন, তারা হচ্ছে শর্ট সাজেশন ফলো করবে। 4th ইয়ারে সাধারণত কোনো সাবজেক্টই কঠিন করে না ভাই, 4th ইয়ারে সবগুলো সাবজেক্টই সহজ থাকে, কারণ লাস্ট ইয়ার তো এখানে পেপার দেখার সময়ও খুব সফটলি পেপারগুলো দেখা হয়, খুব একটা প্রেশার নেওয়া হয় না, বাট টিচাররাও কিন্তু খুব স্মুথলি সবাইকে মার্কস দেন, সো এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। পার্সিয়ালে যদি আপনার আনসার না মিলেন
প্যারা নেওয়ার কিছুই নাই, টোটালি কিছু নাই। আপনি একটা প্রশ্ন 20 ভাবে সমাধান করতে পারবেন, কোনো সমস্যা নাই। আনসার মিলতে হবে এরকম কোনো কথা নাই ভাই, ঠিক আছে? আপনার অঙ্কটা নিয়মটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে মূল বিষয়। একবার ফর্ম ফিল আপ করবে কোনোভাবে আবার ফর্ম ফিল আপ করা যাবে? নেভার, করা যাবে না। থার্ড ইয়ারকে প্রচুর বাস দেয় ভাই, থার্ড ইয়ারকে অলওয়েজ বাস দেয়, মানে পাসটা অলওয়েজ থার্ড ইয়ারকে দিবে, এটা খুবই সিম্পল বিষয়। আপনি দেখবেন প্রতি বছর যে ধরাগুলা দেয়, বাসগুলা দেয়, সব কিন্তু থার্ড ইয়ারে থাকে। লাস্ট ইয়ারে থার্ড ইয়ারে নিউমেরিক্যালে জঘন্য লেভেলের প্রশ্ন হয়েছিল, কিন্তু আবার তো হয় নাই আপনাদের। 6-7 সাল পড়লে কি যে সাবজেক্টগুলো কমন বেঁধে সেইগুলো বাঁধবে? দেখেন, সাজেশন থেকে মোটামুটি সবকিছু আসবে আশাবাদী। এরপরে যদি দুর্ঘটনা 1-2টা সাবজেক্টে চলে যায় বা ঘটে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে 3টা সাবজেক্টের কথা আমি বলেছি, এই 3টা সাবজেক্ট ছাড়া বাকিগুলোতে রেজাল্ট খারাপ হওয়ার পসিবিলিটি খুবই কম। সাকিব মাহমুদ ভাই খুব সুন্দর একটা পড়েছেন, কমপ্লেক্স কি সফট ভাবে খাতা দেবে? ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কিভাবে আমি বললাম, দেখেন, যখন কোনো সাবজেক্ট খুব খুব মানে এক্সট্রিম লেভেলের ব্যতিক্রম হয়ে যায় বা এক্সট্রিম লেভেলের কঠিন বলে মনে হয়, ওই সাবজেক্টগুলো কিন্তু খুব সফটলি দেখা হয়। আপনারা যা মনে করতেছেন যে সবাই কমপ্লেক্সে ফেল করবেন, রেজাল্টের পরে দেখবেন 50% স্টুডেন্ট কিন্তু পাস করবেন। আমরা ধরে নিলাম বর্তমানে যে 70% স্টুডেন্ট ফেল করবে, আমরা ধরে নিলাম, কিন্তু রেজাল্টের পরে দেখবেন এত স্টুডেন্ট আসলে ফেল করবে না, অনেক স্টুডেন্টই পাস করবে। হয়তো বা খুব ভালো রেজাল্ট হবে না, বাট পাস করবে। সো ওরা কিন্তু পাস করিয়ে দিবে, আমরা আশাবাদী। এইচএসসি এক্সামের সাথে অনার্সের এক্সামের কোনো সম্পর্ক নাই, বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। এইচএসসি এক জগতের জিনিস, অনার্স আরেক জগতের জিনিস, দুইটাকে একসাথে করার কোনো মানে নাই। সব বই 50% করে পড়া আছে, নতুন করে কি পড়া উচিত? যদি আপনার মনে হয় যে এই 50% পড়ার পরে আপনি আরো জিনিস অ্যাফোর্ড করতে পারবেন, হুইচ ইজ গুড, বাট যদি মনে হয় যে আপনি সেটাকে নিতে পারবেন না, তাহলে ভাই কি দরকার, যা পড়ছেন সেগুলো ভালো করে প্রিপারেশন নেন। কমপ্লেক্স খুবই সফটলি দেখা হবে, বিলিভ মি। আপনার রেজাল্টের পরে আমার কথাটা মিলিয়ে নিয়েন, প্রশ্ন যতই কঠিন হোক না কেন, কমপ্লেক্স পেপার ডেফিনেটলি খুব সফটলি দেখা হবে এবং সবাইকে চেষ্টা করা হবে অ্যাটলিস্ট, মানে সবাইকে বলতে যাদের খাতায় অ্যাটলিস্ট লেখা আছে। আপনারা যদি খাতায় একেবারে প্লেন দিয়ে আসেন ভাই, সেখানে তো মার্কস দেওয়ার জায়গা নাই, কিন্তু ভুল লিখেন আর যাই লিখেন, খাতায় যদি লেখা থাকে আপনাদের অবশ্যই ওনারা চেষ্টা করবেন কোনোভাবে টেনে টুনে পাশ করে দেওয়ার জন্য। প্রশ্ন রিপিট হবে ভাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। 1-2টা সাবজেক্টকে আপনি তো রুলসের মধ্যে ফেলতে পারেন না। কোন 3টা? ওই যে বললাম, পার্শিয়াল, অ্যাপ্লাইড এবং টেন্সর, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষা নির্ভর করে গার্ডের উপরে। হ্যাঁ ভাই, খুবই সুন্দর কথা বলছেন, এটা অবশ্য ভ্যালিড একটা কথা। এটা নতুন যে নিয়ম করছে সি প্লাস একটা ইমপ্রুভ দেওয়া দেখে, আসলে এই যে কথাটা না, যে সি প্লাস মানে যারা পায় তারা ইমপ্রুভ দিতে পারবে, ওই নিয়ে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোনো নোটিশ পাই নাই। বিভিন্ন জায়গাতে আমি দেখেছি, ওইটা অনেকে শেয়ার করেছে, বাট ওইটার কোনো নিউজ আমি পাই নাই। ফুল সাজেশন আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। অনেকে কমপ্লেক্সে এ প্লাসও পাবে, ডেফিনেটলি পাবে ভাই, ডেফিনেটলি পাবে। মানে আপনারা যা আসলে মনে করতেছেন এতটাও কিন্তু পরীক্ষা সবার খারাপ হয় নাই। হ্যাঁ, খারাপ হয়েছে। আপনারা যদি অন্য সাবজেক্টের সাথে কম্পেয়ার করেন, খারাপ হয়েছে, এটা সবাই জানে, কিন্তু এতটাও খারাপ হয় নাই যে সবাই ফেল করবে, এরকম না। কিন্তু আসলে অনেকেই কিন্তু পাস করবে, এবং যাদের মার্কস দেখবেন আশেপাশে আছে, মানে পাস মার্কের আশেপাশে আছে, তাদেরকে মার্কস দিয়ে পাস করানো হবে। টেন্সর রিপিট প্রশ্ন কেমন হয়? দেখেন, রিপিট হয়, প্রতি বছরই হয়, গত বছরও হয়েছে, এবারও হবে, কিন্তু ওই যে প্রশ্ন ধরতে সমস্যা হয়, এইটা হচ্ছে সমস্যা। আপনি যদি মনে করেন আপনি 55 মার্ক আনসার করছেন, 55 মার্ক, মনে করেন আপনি 60-62 মার্ক আনসার করছেন ঠিকঠাক ভাবে, তাহলে আপনি প্লাস পাবেন, কারণ প্র্যাকটিক্যালে যদি আপনাকে 18 দেয় আপনি পাস। তাহলে কি না পারলে আন্দাজে খাতা লিখে দিয়ে আসবো? দেখেন ভাই, আমার কথার মানে কিন্তু ওইটা না যে আপনি আন্দাজে লিখে দিয়ে আসবেন, বাট আপনার খাতায় যদি কিছু নাই থাকে, আপনাকে ওনারা মার্কসটা দিবেন কোথা থেকে? মনে করেন আপনি 25 পাইলে পাস, আমি ধরে নিলাম 25 পাইলে পাস, আপনারা 23 পেলেন, তো আপনাদের আরো 2 মার্কস দরকার, কিন্তু আপনার খাতার মধ্যে টোটালি কোনো জায়গা নাই যে ওখানে কোনো মার্কস দেয়া যাবে। কিন্তু আপনি যদি মনে করেন একটা অঙ্ক ভুল করেছেন, বাট প্রথম 2 লাইন ঠিক আছে, স্যারে কিন্তু চাইলেও এখানে 2 মার্কস দিয়ে আপনাকে পাস করে দিতে পারেন। সো এই জন্য আমি বারবার বলি যে আপনারা আনসার করে আসবেন। যদি আপনারা না পারেন সমস্যা নেই, বাট আনসার করে আসেন ভাই। আনসার করলে ওই যে 1-2 মার্কের জন্য স্টুডেন্টরা কিন্তু ফেল করে, আবার 1-2 মার্কের জন্য রেজাল্ট খারাপ হয়, এই বিষয়টা কিন্তু তখন মাথায় আসতে হবে।
নাজমুল হাসান, গোছানো নোট করা আছে, পরীক্ষার সময় হ্যাঁ পড়লে সম্ভব, অবশ্যই সম্ভব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, বিকাশ কৈরি, থিওরি অফ নাম্বার একটা লাইভ ক্লাস নিতে পারবেন, আই উইল ট্রাই। বিচ্ছিন্ন গণিতের প্রশ্ন সহজে হয়, বিচ্ছিন্ন গণিতের প্রশ্ন আসলে খুব কঠিন হয় না, সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। গত বছরের প্রশ্ন এগুলো ভাই ব্যতিক্রম বিষয় ভাই, আপনি আমি আপনাকে কিভাবে বলবো এখন, আমি যদি আপনাকে বলি যে আপনি গত বছরের সব প্রশ্ন পড়েন, আপনাকে পড়তে পারবেন না তো, এগুলো নিয়ে পেরা নিচ্ছেন কেন ভাই? নিউমেরিক্যাল খারাপ হয়ে ভাবছিলাম পাস করতে টানা, কিন্তু হ্যাঁ আমি ওইটাই বলছি আপনাকে, আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে পারতেছেন না, সবাই মনে করতেছেন ফেল করবেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা ফেল করবেন না, অনেকেই পাস করবে, অনেকেই পাস করবে ভাই, বিলিভ মি, অনেকেই পাস করবে, বাট আপনার খাতায় লেখা থাকতে হবে। আপনি খাতা দিয়ে আসলে তো ভাই সমস্যা, আপনি খাতার মধ্যে থাকতে হবে কিছু। সূত্রগুলা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর খাতায় লিখতে হবে, এখানে লিখার কোনো বিকল্প নাই। কত মার্কসের বললাম না, ৬২ যদি আপনি ঠিকঠাক ভাবে আনসার করতে পারেন, আপনাকে যদি 18 মার্কস হয় আপনার 80 হয়ে যাচ্ছে, পেরা নাই, চিল। ফোর্থ ইয়ারে 2-3 দিনের বেশি গ্যাপ পাবেন না, কোনো সাবজেক্টে আপনি 10 দিন গ্যাপ পাবেন না, ওই যে লাস্টের 1-2টা সাবজেক্ট ছাড়া, প্রথম দিকে সবগুলোতে আপনি এরকম 1-2 দিন গ্যাপ পাবেন। দেখেন এ প্লাস, এটা অ্যাটলিস্ট বলা যায় যে কমপ্লেক্সে যদি কোনো স্টুডেন্টে এ প্লাস পায়, সে অবশ্যই নকল করে নাই ভাই, কারণ সে যারা নকল করে ওরা আসলে ওই কিছু সিলেক্টেড প্রশ্ন নিয়ে যায়, মনে করেন ওরা 10টা প্রশ্ন নিবে, ও 10টা প্রশ্ন দেখে দেখে লিখবে, কিন্তু এখানে তো 10টা প্রশ্ন একটাও ছিল না, তো কি আর করবেন এখানে। ফরহাদ, আমি একটা অঙ্ক জীবনে একবারই করি, বাকিটা পরীক্ষার হলে করি, আপনার জন্য শুভকামনা রইল। কোয়েশ্চেনে প্রিন্টিং মিস্টেক থাকে, হ্যাঁ থাকতেই পারে, এটা খুবই সিম্পল বিষয়। আরে ভাই এসএসসি এইচএসসি লেভেলে ভুল থাকে, অনার্স তো এটা নর্মাল একটা বিষয়। গত বছর অ্যাপ্লাইড টেন্সর কমন করছে, হ্যাঁ গত বছরে অ্যাপ্লাইড টেন্সর কঠিন করছে, অ্যাপ্লাইড এবং টেন্সর একটু ব্যতিক্রম থাকেই, কিছু করার নাই। হাইড্রোডাইনামিক্স বিশেষ করে তৃতীয় অধ্যায়টা কোনোভাবেই মনে থাকতেছে না, সবকিছু বাদ দিয়ে মনের ভেতর তাকে রেখে দিতে হবে, তাকে বের হতে দেয়া যাবে না, তাকে যে কোনো ভাবে যে কোনো মূল্যে রেখে দিতে হবে, ঠিক আছে? টেন্সর অনেক হার্ড, মনে রাখা যায় না, হ্যাঁ মনে রাখা না গেলেও আপনাকে মনে রাখতে হবে, কিছু করার নাই ভাই। ব্রিফ কোয়েশন আপনি বিগত 5 থেকে 6টা সাল ভালো করে পড়বেন, তাহলে হয়ে যাবে আশা করি। কোয়েশনে প্রিন্টিং মিস্টেক হলে কিছুই করার নাই ভাই, আপনি যদি পারেন সঠিকটা করে দিয়ে আসবেন, কারণ আপনার হলে তো অবশ্যই গণিতের টিচার থাকবেন না, আপনি তো গণিত পরীক্ষা দিবেন, আপনার হলের মধ্যে যিনি থাকবেন উনি আর যাই হোক উনি কখনোই গণিতের টিচার হবেন না, সো এটা রিকভার করার পসিবিলিটি অলমোস্ট নেই বললেই চলে। সো আপনার যদি মনে হয় প্রশ্ন ভুল, তাহলে সঠিক যেটা সেটা করে দিয়ে আসবেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আপনাদের আর কার কি প্রশ্ন আছে একটু বলেন। আপনাদের আর কার কি প্রশ্ন আছে একটু বলেন, কাইন্ডলি বলেন। সবচেয়ে কঠিন লাগে অ্যাপ্লাইড, হ্যাঁ অ্যাপ্লাইড হচ্ছে সূত্র মনে রাখাটা সমস্যা, এইটাই হলো মূল বিষয় আর কি। যাই হোক, আপনাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে থাকলে করেন, না হলে আমি লাইভ শেষ করে দিব। ইনকোর্স মার্কস দিয়ে 12-13 করে, এটা আসলে কি বলবো বলেন, এইটা হচ্ছে আমরা মানে আমাদের যারা শিক্ষক ওনাদের উচিত স্টুডেন্টদের প্রতি আরো সফট মাইন্ডেড হওয়া, এবং ওনাদের আসলে স্টুডেন্টদের প্রতি মায়া থাকা দরকার, ভালোবাসা থাকা দরকার। অবশ্যই এর জন্য আমাদেরও স্যারদের সাথে ভালো সম্পর্ক রাখা দরকার। এখন সম্পর্ক রাখার মানে এই না যে আমাকে উনি ভালো মার্কস দিবেন এই জন্য ভালো সম্পর্ক রাখবো, ডিপার্টমেন্টের সাথে সবার ভালো সম্পর্ক থাকা উচিত। আর স্যাররাও আসলে স্টুডেন্টদেরকে যে খুব খারাপ মার্কস দেন এটাও আসলে আমার মনে হয় না কখনো, কারণ কিছু ব্যতিক্রম ঘটনা বাদ দিয়ে দিলে স্যাররা আসলে আমাদের দুশ্মন কখনোই না, ওনারা হচ্ছে আমাদের গুরুজন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, ওনারা অবশ্যই আমাদের ভালো কিছু চাবেন, তাই না? কিছু ব্যতিক্রম ঘটনা এই জন্য বললাম কারণ কিছু জায়গাতে এরকম আনএক্সপেক্টেড অনেক বিষয় ঘটে যায়, সেক্ষেত্রে আসলে কিছু করার থাকে না। হ্যাঁ রিয়াজ ক্লাসও আছে, আমি পরে কল দিলাম। আচ্ছা, ফাংশন ভালোভাবে পড়লে, টপোলজির কোন অধ্যায় পড়লে আপনি জাস্ট সাজেশনটা একটু ভালো করে ফলো করেন। একটা বই দেখেন আপনি কয়বার শেষ করছেন, এটার থেকে বড় বিষয় যে আপনি কিভাবে শেষ করেছেন। আপনি যদি ঠিকঠাক ভাবে শেষ করতে পারেন 2 বারে না, বাট আপনি যদি মনে করেন যে আপনি 20 বার করে আপনি সেটাকে পারতেছেন না, তাহলে তো ভাই সমস্যা না, এটা তখন তো একটা বিরাট সমস্যা। তো এখানে আমি যেটা বলবো যে
আপনি কতবার করেছেন সেটার থেকেও বড় বিষয় আপনি কতটুকু ভালোভাবে করেছেন, সেটা এখানে মুখ্য বিষয় আমি বলে মনে করি। হ্যাঁ, টপোলজি ফাংশন সাজেশন ফলো করলে হয়ে যাবে। আপনি কি ফ্রি কোর্স ভিডিও দেন? আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস দেয়া আছে। শর্ট সাজেশন কিভাবে শেষ করবো, এটা একটা রুটিন দেন ভাই। এখন রুটিনটা আপনাদেরকে নিজের মতো করে সাজাতে হবে, যে আপনি কতটুকু সময় দিবেন, কিভাবে সময়টা এখানে ইনভেস্ট করবেন, এটা আপনাকে নিজের মতো করে সাজাতে হবে। লিনিয়ার প্রোগ্রামিং এ আপনি কমন খুঁজে লাভ নেই ভাই, নিয়ম ভালো করে ফোকাস করেন, না হলে লিনিয়ারও বাস দিবে। কারণ লিনিয়ারে প্রতি বছরই আনকমন প্রশ্ন আসে, আপনাকে এখানে নিয়ম বুঝতে হবে। কমপ্লেক্সের মতো ফোর্থ ইয়ারে একটা সাবজেক্টে করে ম্যাক্সিমাম স্বপ্ন ভেঙে যাবে। এতটাও ভাঙবে না যতটা আপনি মনে করতেছেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, চিল। আচ্ছা, টপোলজিটা নিয়ে একটু বলেন। অলরেডি বলে ফেলেছি ভাই। সবগুলা সাবজেক্ট কিভাবে পড়লে ভালো কিছু করা সম্ভব? দেখেন, এখন আপনাদের যে সময়টা আছে এটা আপনাদেরকে নিজে ইউটিলাইজ করতে হবে, যে সময়টাকে আমি কিভাবে কাজে লাগাবো। এখন আমি আপনাকে একটা বললাম, আপনি চাইলেও সেটা মেনটেন করতে পারবেন না, কারণ আমার প্ল্যান আপনার প্ল্যান কখনোই সেম হবে না, কখনোই সেম হবে না। ঠিক আছে, সো এই প্ল্যানগুলো হচ্ছে নিজের মতো করে করা উচিত, যে আপনার যেভাবে মনে হয় যে আপনি এভাবে এটাকে করতে পারবেন সেভাবেই সাজানো উচিত বলে আমি মনে করি। আচ্ছা, পার্শিয়াল নিয়ে আমি একটা ক্লাস নিব, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা একটু বলেন, সাজেশন পুরো কমপ্লিট করলে এ প্লাস পাওয়া সম্ভব? যদি আপনারা ঠিকঠাক ভাবে বুঝে বুঝে করতে পারেন তাহলে অবশ্যই সম্ভব। হোয়াই নট, কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। ক্যানোনিক্যাল আকারে রূপান্তর প্রক্রিয়া অনেক বড়, স্কিপ করতে পারবে, এখান থেকে 10 মার্কস আসবে। আপনি যদি চিন্তা করেন যে এই 10 মার্কস বাদ দিয়ে দিলেও আপনি আনসার করতে পারবেন, ওকে, সমস্যা নাই, বাট বাকিগুলো যাতে মিস না হয়। আর কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করেন, আমি একটু আপনাদের প্রশ্নগুলো দেখি। মেকানিক্সে ফেল আছে, আপনার সাজেশনের সবগুলা করব। সবগুলা করেন ভাই, আর রিস্ক কেন নেবেন? অলরেডি একবার ফেল করছেন, এখন যদি আবার ফেল আসে তাহলে তো ইয়ার ড্রপ যাবে, কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না। ফোর্থ ইয়ার নিয়ে অনেক টেনশন হচ্ছে, কোনো টেনশন নেওয়ার কিছু নাই, জাস্ট রিল্যাক্স, ঠিক আছে? টেনশন নেওয়ার কোনো কারণ নাই। টেনসরের সূত্রগুলো একেবারে মনে থাকে না, শুধু টেনশন না ভাই, অ্যাপ্লাইডও সেম, সূত্রগুলো মনে রাখতে হবে, এখানে কোনো অল্টারনেটিভ নাই। অধ্যায় থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে বেসিক বিষয়টাকে ক্লিয়ার রাখা। আচ্ছা, আমি কি আপনাদের আগামীকালকে টেনসর অ্যানালাইসিসের উপর ক্লাস নিব? একটু বলেন তো। 135 জন যুক্ত আছেন আমাদের সাথে, আগামীকালকে টেনসরের উপর ক্লাস নিব? সবাই কাইন্ডলি একটু রেসপন্স করেন, সবাই একটু রেসপন্স করেন। পরীক্ষা ঈদের পর হবে, ঈদের ঠিক পর পরীক্ষা হবে। পাশ করার জন্য 5 মার্ক তুলতে হবে, এটাই হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, আর তো এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই। না, ডিলেট দিব না, এটা থাকবে, সমস্যা নাই, বাট 1 মাস পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। টেনসর কেমন কমন পড়ে দাদা? সবই কমন পড়ে, কিন্তু সমস্যাটা হচ্ছে সমস্যা, ঠিক আছে? লাইভে একদিন গিটার নিয়ে গান শোনাবেন ভাই। গিটার বাজানো আমি পারি না, ঠিক আছে? এটা শখের জন্য মাঝে মধ্যে বসে বসে বাজাই, এইটাই, আর কিছু না। থিওরির আগামীকাল কি অ্যাপ্লাই টেনসরের উপর ক্লাস নিব? বলেন, বললো তো আমাকে ক্লাস রেডি করতে হবে। সবাই একটা রেসপন্স করেন। সবাই কাইন্ডলি রেসপন্স করেন। আচ্ছা, আপনারা যারা যুক্ত আছেন বলেন তো, আপনারা বলেন কোন সাবজেক্টের উপর আগামীকালকে ক্লাস নিব। সবাই রেসপন্স করেন, আগামীকালকে কোন সাবজেক্টের উপর ক্লাস নিব বলেন, আমি আপনাদের কমেন্টসগুলো একটু দেখি। সবাই রেসপন্স করেন, 140 জনের মতো যুক্ত আছেন ভাই লাইভে, সবাই একটু রেসপন্স করেন। ফার্স্ট থেকে শুরু করেন ভাই, তাহলে আমাদের প্রবলেমগুলো জানাতে পারবো। ফার্স্ট থেকে বলতে বুঝি নাই, পেইড কোর্সগুলো আর একটু ডিটেলসে পড়াবেন ভাই। হ্যাঁ, অবশ্যই ভাই। থার্ড ইয়ারের শেষ হলে নেন। এখন ভাই থার্ড ইয়ারের শেষ হলে নিলে ওইটা রিকভার করার মতো সময় অনেকে পাবে না, সো এখন আর সময় নষ্ট করা উচিত বলে আমি মনে করি না। হ্যাঁ, এখন শুরু করলেও পাস করা পসিবল, ঠিক আছে? ডেফিনেটলি পসিবল, বাট পড়তে হবে, সিরিয়াসলি পড়তে হবে।
টেনসর অ্যাপ্লাইড পার্শিয়াল কোন সাবজেক্টের উপর আগামীকালকে ক্লাস নেব? সবাই বলেন, সবাই বলেন। সবাই রেসপন্স করেন কাইন্ডলি। আচ্ছা, এখানে এখানে এটা কমেন্ট দেন তো। সবাই একটু কমেন্টে একটা পোল দিয়েছে, এটা দেখেন। টেনসর আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। আচ্ছা, যারা যারা আচ্ছা, একটু একটু সবাই এখানে দেন তো, ওই যে কমেন্টসে দেখেন আমি এখানে একটা পোল দিয়েছি, সবাই একটু বলেন যে কোন সাবজেক্টের উপরে কালকে লাইভ নেব। আপনারা বললে হচ্ছে আমাকে ওইটা হচ্ছে রেডি করতে হবে, ঠিক আছে? ওইটা রেডি করতে হবে। সবাই একটু রেসপন্স করেন। পার্শিয়াল মডেলিং, মডেলিং এর উপর লাইভ ক্লাস নিয়ে কি হবে ভাই? 12-13টা ক্লাস আছে এখানে, 20-22টা প্রশ্ন পড়লে এমনিতেই ভালো হয়ে যায়, এখানে আবার ক্লাস কি নিব? সবাই একটু রেসপন্স করেন। টেনসর টেনসর সবাই একটু রেসপন্স করেন কাইন্ডলি। আমরা আরো 2 মিনিট লাইভে থাকবো, তারপর এখান থেকে আমরা বের হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সর্বশেষ বিষয় হচ্ছে আমরা আগামীকালকে টেনসর অ্যানালাইসিসের উপরে ক্লাস নিব। আগামীকাল রাত কয়টায় নিব? 9টা না, 9টা অথবা 10টা, আমি কালকে এটা নিয়ে একটা পোস্ট দিয়ে দিব। আর সবাই অবশ্যই লাইভে থাকবেন। আমরা টোটাল টেনসর বইটাকে একটু একটু আমরা যাচাই করব, টোটাল বইটাকে আমরা যাচাই করব, এবং প্রশ্ন যেভাবে চেঞ্জ হয়ে আসতে পারে বা নতুন প্রশ্ন আসলেও সেটা কিভাবে আসতে পারে সেই সকল বিষয় নিয়ে আমরা সেখানে আলোচনা করব। তো আগামীকালকে টেনসর ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ঠিকঠাকভাবে পড়াশোনা করেন। বেস্ট অফ লাক সবাইকে।